আচ্ছা, বিশ্ব রাজনীতিতে আমরা যা কিছু দেখি বা শুনি সেটাই কি পুরো সত্যি, নাকি এর পেছনেও আরও কিছু আছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা দৃষ্টিকোণ খতিয়ে দেখব যা বলছে যে অনেক বড় বড় ঘটনায় আসলে পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করা হয়, আর কলকাঠি নাড়ে কিছু অদৃশ্য শক্তি। তো এই পুরো ধারণাটার মূল ভিত্তিটা কি? সহজ কথায়, রাজনীতি নাকি দুটো ভিন্ন স্তরে কাজ করে। একটা হলো দৃশ্যমান রাজনীতি, যা আমরা সবাই দেখি, যেমন ধরুন নির্বাচন হচ্ছে, নেতারা ভাষণ দিচ্ছেন, নতুন আইন তৈরি হচ্ছে। আর ঠিক এর নিচেই আছে আরেকটা স্তর, অদৃশ্য রাজনীতি। এখানে কি হয়? এখানে হয় গোপন চুক্তি, অর্থনৈতিক চাপ তৈরি করা হয়, আর চলে প্রভাব বিস্তারের খেলা, যা আমরা সাধারণত দেখতে পাই না। চলুন তাহলে রাজনীতির এই অদৃশ্য স্তরটা নিয়েই কথা বলা যাক। এটাই আমাদের আলোচনার প্রথম ধাপ। প্রশ্নটা হলো, এই যে ক্ষমতার একটা গোপন আর্কিটেকচার বা কাঠামো, এটা ঠিক কিভাবে কাজ করে? এই দৃষ্টিভঙ্গির মূল কথাটা হলো, আমরা সামনে যা কিছু দেখি, এই যে এত আয়োজন, সেটা নাকি অনেকটাই একটা নাটকের মতো। আসল উদ্দেশ্য হল সত্যিকারের ক্ষমতা যেখানে প্রয়োগ হচ্ছে সেখান থেকে সাধারণ মানুষের মনোযোগটা সরিয়ে দেওয়া। মানে বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয় পর্দার আড়ালে, সবার চোখের বাইরে। বেশ, যদি সত্যি এমন একটা লুকানো স্তর থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? কারা এরা? কারা এই প্রভাবের কারিগর, যারা পেছন থেকে সুতো নাড়াচ্ছে? আমাদের সূত্র এই প্রভাবশালী মানুষদের বোঝাতে একটা শব্দ ব্যবহার করছে, শ্যাডো এলিট বা ছায়া এলিট। তো এই শ্যাডো এলিট কারা? এই মতবাদ অনুযায়ী এরা হলো খুব ছোট কিন্তু প্রচণ্ড ক্ষমতাশালী আর ধনী একটা গ্রুপ। এরা কিন্তু সরাসরি কোনো সরকারি পদে থাকে না, কিন্তু তারপরেও বিশ্ব রাজনীতি আর অর্থনীতিতে এদের অসম্ভব প্রভাব। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে এই গোষ্ঠীর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। যেমন বলা হচ্ছে, এরা নিজেদের কাজগুলো করে খুব ব্যক্তিগত আর গোপন ফোরামের মাধ্যমে। এদের হাতে থাকে বিশাল অঙ্কের টাকা। মিডিয়া, এনার্জি, টেকনোলজির মতো বড় বড় ইন্ডাস্ট্রিগুলো নাকি এদের নিয়ন্ত্রণে। এমনকি সরকারের বড় বড় পদেও এরা নিজেদের পছন্দের লোক বসিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, এরা দেশের স্বার্থের চেয়েও বেশি গুরুত্ব দেয় নিজেদের বৈশ্বিক অর্থনৈতিক স্বার্থকে। আর এই যে এত প্রভাব, এটা আসে কোথা থেকে? এই স্লাইডটা দেখুন, একটা দারুণ ছবি তুলে ধরেছে। এই দৃষ্টিকোণ অনুযায়ী তাদের ক্ষমতার ৫০% আসে সরাসরি টাকা থেকে, মানে আর্থিক ক্ষমতা। ২৫% আসে পলিটিক্যাল লবিং করে, মানে রাজনীতিবিদদের প্রভাবিত করে। মিডিয়া কন্ট্রোল থেকে আসে ১৫%, আর বাকি ১০% আসে টেকনোলজির ওপর তাদের দখল থেকে। আচ্ছা, ক্ষমতা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রণটা তারা ধরে রাখে কিভাবে? কি সেই পদ্ধতি বা হাতিয়ার যা তারা ব্যবহার করে? সূত্র বলছে, এটা একটা বহুস্তরীয় প্রক্রিয়া। দেখুন, প্রথমে তারা অর্থনৈতিক চাপ তৈরি করে, মানে ঋণ বা বিনিয়োগকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এরপর মিডিয়ায় টাকা ঢেলে নিজেদের পছন্দমতো একটা জনমত বা ন্যারেটিভ তৈরি করে। তৃতীয় ধাপে তারা নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে স্পন্সর করে বা কর্মকর্তাদের লবিং করে রাজনীতিকে প্রভাবিত করে। আর সবশেষে এই সবকিছুর ফল হিসেবে তারা নিজেদের সুবিধামতো আইন আর নিয়মকানুন পাশ করিয়ে নেয়। এই স্লাইডে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে দেশ চালানোর প্রকাশ্য টুলস, যেমন কূটনীতি, বৈদেশিক সাহায্য, বাণিজ্য চুক্তি। এগুলো আমরা জানি, কিন্তু এর পাশাপাশি সূত্র অনুযায়ী কিছু গোপন টুলসও আছে, যেমন অন্য দেশের অর্থনীতিকে ইচ্ছে করে অস্থিতিশীল করে তোলা, বিরোধী দলগুলোকে ফান্ডিং করা, বা ভুয়ো খবর ছড়িয়ে ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালানো। ব্যাপারটা কতটা বড় তার একটা ধারণা দিতে এই সংখ্যাটা দেখুন, ৮৫%। কিছু বিশ্লেষণ অনুযায়ী বিশ্বের বড় বড় মিডিয়া আউটলেটগুলোর প্রায় ৮৫%ই নাকি হাতে গোনা কয়েকটা কর্পোরেশনের নিয়ন্ত্রণে। ভাবুন একবার, ন্যারেটিভ কন্ট্রোলের ঘনত্বটা ঠিক কোন পর্যায়ে? এতক্ষণ তো আমরা এই পুরো তত্ত্বটা নিয়ে কথা বললাম, কিন্তু এখন আসল প্রশ্ন হল, এই দৃষ্টিকোণটা গুরুত্বপূর্ণ কেন? মানে, এই চশমা দিয়ে পৃথিবীকে দেখলে ঠিক কি বোঝা যায়? এর মূল কথাটা হল, এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে কোনো ঘটনাকেই পৃষ্ঠভূমিভাবে না দেখতে। এটা আমাদের ভাবতে শেখায় যে বড় বড় বিশ্ব ঘটনা, সেটা অর্থনৈতিক সংকট হোক বা কোনো আন্তর্জাতিক সংঘাত, এর পেছনে এমন অনেক কারণ থাকতে পারে যা হয়তো মূলধারার মিডিয়াতে কখনোই বলা হয় না। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি এই দৃষ্টিকোণটাকে এক মুহূর্তের জন্য সত্যি বলে ধরে নেওয়া হয়, তাহলে আমাদের চেনাই দুনিয়া, প্রতিদিনের খবরাখবর, এই সব কিছুকে কি একদম অন্যরকম দেখাবে না?